নমস্কার, আমি অভিজিৎ। আজকে আরো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। দেখুন, ইনফ্লেশনকে বিট করতে গেলে আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। এটা নিয়ে আমাদের ধারণা পরিষ্কার। প্রশ্ন হচ্ছে, ইনভেস্টমেন্টটা কিভাবে করব? বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ডাইরেক্টে করব, নাকি কোনো অ্যাডভাইজারের মাধ্যমে করব? বিষয়টা কিন্তু বেশ জটিল। পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন, একেবারে স্কিপ করবেন না। আশা করি ভিডিওর শেষে আপনি উত্তর পেয়ে যাবেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব, প্রশ্ন হচ্ছে অ্যাপসের মাধ্যমে গিয়ে ডাইরেক্টে করব না কোনো একজন অ্যাডভাইজারকে দিয়ে করাবো। দেখি দুটো বিষয়ের মধ্যে বাস্তব পার্থক্যটা কি আছে দেখি। দেখুন, মিউচুয়াল ফান্ডে শুধু ইনভেস্টমেন্ট করলে হবে না, বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যেমন রাইট অ্যাসেট অ্যালোকেশন। তার মানে আমি কোন জায়গাটা করব, আমার ডেটে করা উচিত না ইকুইটিতে করা উচিত, নাকি দুটোর কম্বিনেশনে করা উচিত। নিড আইডেন্টিফিকেশন, আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি, কিসের জন্য করছি সেটাই আমি জানি না। আপনি একটা জায়গায় যাবেন, সেই রাস্তাটা তো আপনার জানা উচিত। আপনার ডেস্টিনি যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তবে কিন্তু আপনি যেতে পারবেন। কাজে নিড আইডেন্টিফিকেশন ভীষণ জরুরি। আস্তে আস্তে আসবো। মার্কেটে মাঝে মধ্যে ভোলাটিলিটি ওপর নিচ করে, সেই সময় আপনি টিকে থাকতে পারবেন তো? আপনার কি একজনকে প্রয়োজন যে আপনার হাতটা শক্ত করে ধরবে? রেকর্ড অ্যান্ড মেনটেনেন্স কিপিং, তার মানে মিউচুয়াল ফান্ড বিক্রি করলে কতটা ট্যাক্স দিতে হবে, বা রেকর্ড কতটা প্রফিট হলো কতটা লস হলো, এর জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন। আন্ডারস্ট্যান্ডিং পারফরমেন্স, মিউচুয়াল ফান্ডে শুধুমাত্র আমরা দেখি কি রিটার্ন কোনটার ভালো এসছে, এছাড়াও আরো অনেক বিষয় আছে, পরে আসছি, যেগুলো বুঝতে হবে। ডাইভার্সিফাইড পোর্টফোলিও বিভিন্ন জায়গায় টাকা রাখতে হয়, এক জায়গায় রাখলে হয় না। লাস্ট এবং নট দ্য লিস্ট, রিভিউ অ্যান্ড রিব্যালেন্সিং। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কিন্তু এখন একটা স্ট্যাগনেন্ট বিষয় নয়। ইনভেস্টমেন্ট করে ছেড়ে দিলাম হবে না, আপনাকে পিরিয়ডিক্যালি রিভিউ করতে হবে, দেখতে হবে ফান্ডগুলো ঠিকঠাক আছে কিনা, এবং সেটা কিন্তু প্রফেশনালি করতে হবে। সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, এবং যদি খারাপ হয় সেটা রিব্যালেন্স করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই কাজগুলো আপনি কি একা করতে পারবেন? যদি হ্যাঁ হয় তাহলে নিজে নিজে করুন, আর যদি না হয় তাহলে ডেফিনেটলি আপনার একজন ভালো ডিস্ট্রিবিউটর দরকার। একটু বিস্তারিত ব্যাখ্যা আসি। প্রথম হচ্ছে নিড আইডেন্টিফিকেশন। যখনই আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব, প্রথম আমাদের দেখতে হবে কেন করছি। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন লক্ষ্য আছে। বিভিন্ন লক্ষ্য অর্জনের জন্য আমরা প্রতিনিয়ত সংগ্রাম করছি। যেমন ধরুন ছেলেমেয়ের হায়ার এডুকেশন, যেমন ধরুন ছেলেমেয়ের বিয়ে, নিজের রিটায়ারমেন্টের পরে কিভাবে সংসার চলবে, এরকম প্রত্যেকটা লক্ষ্য আছে। আমাদের উচিত প্রতিটা লক্ষ্যের জন্য আলাদা আলাদা করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা, এবং সেটা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের সাথে সেই লক্ষ্যকে লিঙ্ক করে দেওয়া। তা না হলে কিন্তু আপনি পারবেন না। লিঙ্ক করাটা খুব জরুরি, কারণ মাঝে মধ্যেই আপনার পয়সার প্রয়োজন হবে। তখন কিন্তু আপনি যদি মনে করেন যে এই এসআইপিটা আমি করেছি আমার বাচ্চার এডুকেশনের জন্য, আমি ভাঙবো না, তখন কিন্তু ভাঙা হবে না। তা না হলে কিন্তু আপনার এসআইপিটা ভেঙে যাবে। 2 নাম্বার হচ্ছে ভোলাটিলিটি। একটা মার্কেট কিন্তু সোজা স্ট্রেট ওঠে না, মার্কেট খানিকটা ওঠে আবার নামে, ওঠে নামে, ওঠে নামে। এই যে ভোলাটিলিটি, এটা কি সাংঘাতিক পরিমাণে হতে পারে কল্পনাতীত। দেখুন এই স্লাইডটা দেখুন, 1990 সাল থেকে 2024, এই টোটাল ডেটাতে মাঝখানে যেটা আছে ড্রডাউন। যেমন ধরুন 1990 সালে পুরো সালের মধ্যে কোনো একটা সময় মার্কেট 34% নেগেটিভ, নিচের দিকে 34%, আবার বছরের শেষে কিন্তু 34% পজিটিভ। পরের বছর 1991 সালে 10% নেগেটিভ, পরের বছর 87%, সেই বছরই 87% পজিটিভ। তার মানে হচ্ছে বছরের কোনো একটা সময় মার্কেট কিন্তু এতটা নিচে আসবে, আপনাকে কিন্তু নাড়িয়ে দেবে। আপনার যদি অ্যাডভাইজার না থাকে এবং সে যদি ওয়েল এডুকেটেড অ্যাডভাইজার না হয়, তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে আউট। সাধারণত দেখা গেছে বেশিরভাগ মানুষ যারা নিজে নিজে এসআইপি করেছে আর যারা অ্যাডভাইজারের মাধ্যমে করেছে, তাদের ডিফারেন্সটা দেখুন। প্রথম বছর রেগুলার এবং ডিরেক্ট এসআইপি পরিমাণ কিন্তু রেগুলারে অনেক বেশি, 51%, সেখানে অ্যাডভাইজারের মাধ্যমে 39%। কিন্তু সেইটাই যখন 5 বছরে গিয়ে দাঁড়াচ্ছে, তখন কিন্তু রেগুলারের মাধ্যমে যারা করেছে, মানে যারা
অ্যাডভাইজারের মাধ্যমে করেছে তাদের সংখ্যা হচ্ছে 15%, মানে 100 জনের মধ্যে 15 জন টিকে যাচ্ছে, আর ওখানে মাত্র 7 জন। তার মানে যখনই এই ভোলাটিলিটি আসছে তখন একটা বড় অংশ যারা ডিরেক্টে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে, তারা লং টার্ম টিকতে পারছে না, কারণ তারা জানেই না কি করা উচিত। সেই জায়গাটা কিন্তু একজন অ্যাডভাইজারের ভূমিকা। দ্বিতীয়, দেখুন, যখন আপনি একদম ডিরেক্ট ইনভেস্টমেন্ট করবেন তখন আপনার সামনে কিন্তু রিসার্চ করার মতো কিছু নেই, নিজেকে করতে হয়। 100% লোক, 90% বলছি না, 100% লোক কি দেখে? পারফরমেন্স। গত 3 বছর, গত 1 বছর কোন কোন ফান্ড সবচেয়ে ভালো পারফর্ম করেছে সেগুলো দেখে নিল, দেখে ইনভেস্টমেন্ট করে দিল। কিন্তু এতে একটা বড় সমস্যা কি জানেন? দেখুন, 2020 সালে 1 থেকে 5 পর্যন্ত যারা যারা টপ র্যাঙ্ক ছিল, 2021 সালে যে 2020-তে যে 1 র্যাঙ্কে ছিল সে চলে গেছে 16 নম্বর র্যাঙ্কে, 2002-তে যে 2-এ ছিল সে গেছে 23 র্যাঙ্ক। আলটিমেট প্রত্যেকে, মানে প্রথম টপ 5-এ যারা যারা ছিল 2020-তে, 2021-এ গিয়ে তারা কেউ নেই। কেন নেই জানেন? এখানে যেটা দেখা হয়েছে সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন। মানে আমি ধরুন 1 বছর রিটার্ন দেখছি, আজ থেকে 1 বছর আগে যা রিটার্ন ছিল, যা এসছে আর আজকে যা এসছে, এই দুটোর মধ্যে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন। পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন যখনই দেখছেন না, তখন কি হচ্ছে, আপনার কাছে পরিষ্কার চিত্র আসছে না। এর ফলে কি হচ্ছে, ধরুন আজকে এই ফান্ডটা ভালো, এখানে ইনভেস্টমেন্ট করলাম, 2 বছর পরে দেখলাম এই ফান্ডটা খারাপ, ওই ফান্ডটা ভালো, ওখানে চলে গেলাম, 3 বছর পরে দেখলাম এটা ভালো। এইভাবে শুধু আপনি চেঞ্জ করতে থাকবেন। তার পরিণতি কি হয়? তার পরিণতি হচ্ছে, আমরা একটা রিসার্চ রিপোর্ট বের করেছি, যারা এইভাবে পারফরমেন্সকে চেস করতে থাকে তারা গড়ে 11.5% বা 11% রিটার্ন পেয়েছে, অথচ ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন এসছে 12.78%। তার মানে আপনি অ্যাভারেজের চেয়েও খারাপ রিটার্ন পেয়েছেন শুধুমাত্র এই পারফরমেন্সকে চেস করতে গিয়ে। কেন? কারণ আপনার পদ্ধতিটাই ভুল ছিল। করা কি উচিত? করা পয়েন্ট টু পয়েন্ট নয়, করা উচিত রোলিং রিটার্ন বের করা। একটু ব্যাখ্যা করি রোলিং রিটার্ন মানেটা কি। ধরুন আমি 2 বছরের রোলিং রিটার্ন বের করতে চাই, আমার কাছে 15 থেকে 24 পর্যন্ত ডেটা আছে। তাহলে প্রথম কি করব, 15 থেকে 17 পর্যন্ত একটা বের করবো একটা রিটার্ন, 16 থেকে 18, 17 থেকে 19, 18 থেকে 20, 20 থেকে 22, 21 থেকে 23, 22 থেকে 24, এরকম পরপর 2 বছরের রিটার্ন বেরোবে। টোটাল 8টা অবজারভেশন বেরোবে। এই 8টা অবজারভেশনকে যখন আমি 8 দিয়ে ভাগ করব, তখন কিন্তু আমি গত 10 বছরের রোলিং রিটার্ন পেলাম। এটা অনেক বেশি সাইন্টিফিক। এবার এই জিনিসটাকে যদি আপনি প্রতিদিনের হিসাবে করতে পারেন সেটা আরো বেশি সাইন্টিফিক হয়, কিন্তু সেটা করা বেশ কঠিন, ম্যানুয়ালি একজনের পক্ষে করা অসম্ভব ব্যাপার। তার মানে আমরা যখনই কোনো ফান্ড সিলেক্ট করবো, আমাদের প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন নয়, রোলিং রিটার্ন বের করা উচিত। দেখুন এখানে একটু ভালো করে দেখুন, স্কিম 1, 2, 3, 4, 5, 5টা স্কিম নিয়েছি। পয়েন্ট টু পয়েন্ট রিটার্নের ক্ষেত্রে 2 নাম্বার স্কিমটা দেখুন, 1 বছরের রিটার্ন সবচেয়ে বেশি 40.12, 3 বছরের রিটার্ন হচ্ছে 27.08। তাহলে একটা সাধারণ মানুষ যে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন দেখে সে কি করবে, স্কিম নাম্বার 2-তে ইনভেস্টমেন্ট করে দেবে। অথচ রোলিং রিটার্নের ক্ষেত্রে দেখুন, স্কিম নাম্বার 5 যে একেবারে নিচে রয়েছে তার 1 ইয়ার রিটার্ন হচ্ছে 17.94, আর 3 ইয়ারের রিটার্ন স্কিম 4-এ আছে 14.2। তার মানে যখন আমি পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন বের করছি তখন এক চিত্র, রোলিং রিটার্নের ক্ষেত্রে এক চিত্র। কোনটা বেশি সাইন্টিফিক আপনি ঠিক করুন। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভোলাটিলিটি। একটা ফান্ড অনেক বেশি ওপর নিচ করে, একটা ফান্ড কম ওপর নিচ করে। যেমন ধরুন এখানে 3টে স্কিম দেখানো হচ্ছে, স্কিম 1, স্কিম 2, স্কিম 3। 10 বছরের আমরা অবজারভেশন বের করেছি। 10 বছরের মধ্যে প্রথম স্কিমটা দেখুন, 10 বছরের মধ্যে মাত্র 4 বার নেগেটিভ রিটার্ন এসছে। তার মানে 40% হচ্ছে এটা ড্রডাউন। দ্বিতীয় স্কিম, স্কিম 2, 10 বছরের মধ্যে মাত্র 2 বার 20%। তৃতীয় স্কিম 10 বছরের মধ্যে 5 বছর নেগেটিভ রিটার্ন দিয়েছে, 50% হচ্ছে ড্রডাউন। তাহলে এবার বলুন কোন স্কিমটা নেওয়া উচিত? ডেফিনেটলি 2 নাম্বার স্কিম, কারণ সেটার ড্রডাউন কম। তার মানে প্রথম হচ্ছে রোলিং রিটার্ন, তারপর হচ্ছে যে স্কিমে ড্রডাউন যত কম সেখানে আসা উচিত। থার্ড হচ্ছে ডাইভার্সিফিকেশন। দেখুন মার্কেটে সবসময় কিন্তু একই জিনিস চলে না। কোনো বছর লার্জ ক্যাপ ভালো পারফর্ম করে, কখনো মিড ক্যাপ, কখনো স্মল ক্যাপ। শুধু তাই না, বিভিন্ন ধরনের স্টাইলে ইনভেস্টমেন্ট হয়, আপনাকে সেটাও জানতে হবে। কখনো অ্যাক্টিভ, কখনো প্যাসিভ, কখনো রুল বেসড। এই ধরনের বিভিন্ন জিনিস রয়েছে যেটা আপনাকে ডাইভার্সিফাই করতে হয়।
যেটা একটা মানুষের পক্ষে অসম্ভব। একটা স্লাইডে দেখুন 2009 থেকে 2024-এর ডেটা আছে। 2009-তে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে স্মল ক্যাপ, তারপরে মিড ক্যাপ, লার্জ ক্যাপ সবচেয়ে খারাপ। 2010-এর চিত্র আবার উল্টো, মিড ক্যাপ প্রথম ভালো পারফরমেন্স করেছে, 2011-তে লার্জ ক্যাপ, 2012-তে মিড ক্যাপ। তার মানে কোনো ঠিক নেই যে এই ধরনের ফান্ডই সবচেয়ে ভালো পারফর্ম করবে। তাহলে এটা বুঝবেন কি করে? প্রপার ডাইভার্সিফাই করতে হবে, সেটার পদ্ধতি আছে, পদ্ধতি আলাদা। এরপরে আপনাকে কি দেখতে হবে? ফান্ড হাউস। ফান্ড হাউস কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন? ফান্ড হাউস কিভাবে ফান্ডকে ম্যানেজ করছে সেটা আপনাকে বুঝতে হবে। তারা কিভাবে রিসার্চ করছে, রিসার্চে আপনাদের টিমের লোকের সংখ্যা কি আছে, তাদের ডুজ আর ডু নটস কি আছে, কি কি করে কি কি করে না, রিস্ক ম্যানেজমেন্ট কি কি আছে, এগুলো সবকিছু আপনাকে দেখতে হবে। সত্যি কথা বলুন দেখি, রোলিং রিটার্ন বের করা, ড্রডাউন বের করা, ডাইভার্সিফিকেশন করা, এএমসি ম্যানেজ করা, এগুলো কি একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব? স্কিম সিলেকশন করতে গেলে আপনাকে কিন্তু এগুলো সব দেখতে হবে। কনসিস্টেন্ট পারফর্মিং স্কিম দেখতে হবে রোলিং রিটার্নের মাধ্যমে। আন্ডারস্ট্যান্ডিং দ্য রিস্ক ইনভলভ, মানে ড্রডাউন কোনটার কম আসছে সেটা দেখতে হবে। এএমসি কে বুঝতে হবে, ডাইভার্সিফিকেশন বুঝতে হবে। একজন সাধারণ মানুষের পক্ষে এটা প্রায় অসম্ভব, পুরো অসম্ভব বলবো না, প্রায় অসম্ভব। ফলে আপনি যখনই মনে করছেন যে আমার অ্যাডভাইজার দরকার নেই, আমি নিজে নিজে করতে পারবো, আসলে কিন্তু আপনার ক্ষতি আপনি করছেন। তার মানে আপনাকে কিন্তু অ্যাডভাইজার আনতেই হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে রিভিউ আর রিব্যালেন্সিং, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ধরুন আপনার অ্যাডভাইজার নেই, আপনি বুঝতেই পারবেন না আপনি যে ফান্ডে আছেন সে ফান্ড ভালো কি খারাপ। উদাহরণ দিই, ধরুন আপনার একটা ফান্ড আছে যে ফান্ডটা 18% করে রিটার্ন দিচ্ছে, আপনি খুব খুশি। কিন্তু আপনি যদি সেটাকে ঠিকঠাক করে রিভিউ করেন, দেখবেন সেই ফান্ড যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরিতে অন্যান্য যেসব ফান্ড আছে সেটা এর চেয়ে অনেক ভালো রিটার্ন দিচ্ছে। তার মানে কি, আপনি ভালো পাচ্ছেন কিন্তু এর চেয়েও ভালো কিছু আছে, সেটা আপনি জানেন না। প্রপার রিভিউ মানে কিন্তু রিটার্ন নয়, ভালো করে বুঝুন। আমি রিটার্ন ভালো পাচ্ছি তার মানে এই নয় যে রিভিউ করলে সেটা সেই ফান্ড ভালো আসবে। সেই ফান্ড ভালো আসতে পারে, খারাপও আসতে পারে। যদি খারাপ আসে তাহলে আমাকে রিব্যালেন্স করতে হবে। তাহলে রিভিউ এবং রিব্যালেন্সিং এই দুটো কিন্তু আপনাকে করে যেতে হবে। এই কাজগুলো দেখুন, একটা ছোট্ট উদাহরণ দিই। এখানে আমরা একটা রিভিউ রিপোর্ট দিয়েছি, সেখানে মিড ক্যাপ ক্যাটাগরি ফান্ডগুলো দেখুন। এখানে যতগুলো মিড ক্যাপ ক্যাটাগরি ফান্ড আছে একদম নিচের দিকে দেখুন, সবকটা ফান্ড ভালো। কিন্তু দেখুন একটা জিনিস, সেই ফান্ডগুলোর একেবারে ডান দিকে চলে আসুন, 3 বছরের রোলিং রিটার্ন হচ্ছে মিড ক্যাপ ফান্ডের 24.32%, আর 5 বছরে হচ্ছে 26.87%। এবার তার মানে আমার যে ফান্ডে ইনভেস্টমেন্ট আছে তার অন্তত অ্যাভারেজের চেয়ে বেশি রিটার্ন আসা উচিত। এবার দেখুন 3 নাম্বার ফান্ড যেটা আছে ডিএসপি মিড ক্যাপ ফান্ড, সেটা কিন্তু 17.92%। 17.92 মানে 18% রিটার্ন আসছে, অথচ সেটা কিন্তু অ্যাভারেজের চেয়ে নিচে। তার মানে কি, তার মানে সে ক্যাটাগরিকে বিট করতে পারছে না। তাহলে আমি সেই ফান্ডে থাকবো কেন? এখানে কিন্তু যতগুলো ফান্ড সব এডুকেশন পারপাস, কোনো রিকমেন্ডেশন নয়। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে রিভিউ কিন্তু অন্য ব্যাপার। রিভিউ মানে কিন্তু রিটার্ন নয়, আমার ফান্ডে রিটার্ন খুব ভালো তার মানে এটা ভালো, এরকম নয়। এর চেয়ে ভালো কিছু আছে কিনা সেটা দেখা হচ্ছে রিভিউ। সেটা কিন্তু একটা মানুষের একার পক্ষে সম্ভব নয়। কাজে এই সব কাজগুলো একজনের পক্ষে সম্ভব নয়, একটা ইন্ডিভিজুয়াল এত কিছু করতে পারে না। তার জন্য একজন অ্যাডভাইজার দরকার। একটা ছোট্ট কথা বলি, আমার শরীর গরম হয়েছে, জ্বর হয়েছে, আমি গেলাম একটা ডিসপেন্সারিতে গেলাম, সেখান থেকে একটা প্যারাসিটামল খেলাম, ঠিক হয়ে গেল। 2 দিন পর আবার জ্বর এসছে, আবার গেলাম, আবার ঠিক হয়ে গেল। 3 দিনের দিন যখন জ্বর এসছে তখন কিন্তু আর আমি আমার ডিসপেন্সারিতে যাবো না, আমি একজন ডাক্তারের কাছে যাবো, তাকে একটা ভিজিট দেবো, দিয়ে তার পরামর্শ নেবো। সে ব্লাড টেস্ট করলো, ধরা পড়লো ডেঙ্গু ম্যালেরিয়া কোনো একটা। তার মানে প্রপার ডায়াগনোসিস করার জন্য প্রপার লোক দরকার, তা না হলে সম্ভব না। ডিরেক্টে আমি হয়তো 2 পয়সা বাঁচানোর জন্য গেলাম, কিন্তু আলটিমেট আমার কিন্তু 10 পয়সা লস হলো। কাজে একবার ভেবে দেখুন কোনটা আপনার জন্য জরুরি। আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকলে অনুগ্রহ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করুন, ডিটেল আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।